জীর্ণ তরি। সময় যেন হয় রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার, সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি। যে গান কানে যায় না শোনা সে গান যেথায় নিত্য বাজে, প্রাণের বিনা নিয়ে যাব সেই অতলের সভা মাঝে। চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে, নীরব যিনি তাহার পায়ে নীরব বীণা দিব ধরি। শুরু হচ্ছে সৌমিত্র বসুর কথা আজকের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। শুরু হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে সোমবার 20 আষাঢ় 1428, ইংরেজির 5 জুলাই 2021। তিথি জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ একাদশী, নক্ষত্র ভরণী। সূর্যোদয়ের সময় ভোর 5:43, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:21 হয়ে 23। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ নরগণ। দিনের বেলা 12:12 গতে দেবারিগণ। রাত্রি 6:49 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। 1908 খ্রিস্টাব্দে বিশিষ্ট নাটককার দিগীন্দ্র চন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন আজকের তারিখে। 1916 খ্রিস্টাব্দে ভারতের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ কারমাইকেল মেডিকেল কলেজ, আজকে যার নাম আরজি কর, স্থাপিত হয়। 1926 খ্রিস্টাব্দে আজকের তারিখে অভিনেতা পরিচালক জ্ঞানেশ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক দিন রাত 9:30 গান শেষ, কথা শুরু হচ্ছে। সৌমিত্র বসু বলবে এখন আজকের অনুষ্ঠান সূচি। আজকের অনুষ্ঠানে কি কি আছে। প্রথমে তো পুরাণ চিরন্তনে গল্পের যে অংশটায় আমরা আছি, বিষ্ণু পুরাণের গল্প শোনাচ্ছি আপনাদের। যে দেবতা আর দৈত্য এরা তো বৈমাত্রেয় ভাই, কিন্তু এদের মধ্যে খুব ঝগড়া। তো কোনো একটাই ঝগড়া শেষটা হওয়া দরকার। সেই ভাবনা থেকে এরা গেল পিতামহ ব্রহ্মার কাছে, এবং ব্রহ্মা কি সমাধান বার করলেন সেই সমস্ত নিয়ে শোনাবো আপনাদের গল্প। তারপরে চলে যাব প্রণমী তোমারেতে ওই যে মিসেস ব্লোজেট, তার বাড়িতে স্বামী বিবেকানন্দ আসবেন এবং এসে সেখানে শ্রীমতী ব্লোজেটের সঙ্গে স্বামী বিবেকানন্দের যে সম্পর্ক সেই সমস্ত নিয়ে দু একটা গল্প টল্প আপনাদের বলবো। তারপর হে মহাজীবন। গতদিন হে মহাজীবনে যে মহিয়সী নারীর কথা বলেছিলাম তার নামটা বলবো আজকে। আর হে মহাজীবনের যে দ্বিতীয় পর্ব সেটা একটু অন্য রকমের একটা পর্ব হবে, তার কারণটাও তখন বলে দেব। তারপর আপনাদের চিঠিপত্র উত্তর দিয়ে শেষ পর্যন্ত বাইরে দূরেতে আমরা তো অমরনাথে যাচ্ছি। জম্মুতে ট্রেন পৌঁছেছে, তারপরে অমরনাথে নেমেছি, অমরনাথে নামিনি, জম্মুতে নেমেছি। তারপরে কি হলো না হলো সেই সমস্ত কথা আপনাদের জানাবো। তাহলে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে এবার পুরাণ চিরন্তন। 92.7 বিগ FM, সৌমিত্র বসু এবং আপনারা। শরণাগত 92.7 বিগ FM। যা বলছিলাম গতদিন যে দেবতা আর দৈত্য এরা তো আসলে বৈমাত্রেয় ভাই, কিন্তু এদের মধ্যে প্রবল ঝগড়া। সেই ঝগড়া মেটবার নয়, সে চলেছে তো চলেইছে। আর ব্যাপারটা যে ভালো হচ্ছে না তা তারা দুপক্ষই বুঝতে পারছে। আবার দুপক্ষ যে বেশ মিলে জুলে যাবে তেমন সম্ভাবনাও নেই, কেউ কাউকে সহ্য করতে পারে না। তখন তারা আলাদা ভাবেই দু দল মিলে
গেল দেবব্রহ্মার কাছে, গিয়ে বলল, দেখুন আমাদের মধ্যে শান্তি স্থাপিত হোক, ভালোবাসার সম্পর্ক হোক, এসব আমরা চাই না, কিন্তু এমন কিছু একটা হোক যাতে এই যুদ্ধটা শেষ হয়, আপনি সেই ব্যবস্থাটা করে দিন। তা ব্রহ্মা বললেন, এ তো ভারী মুশকিল, তোমরা নিজেদের মধ্যে কোনো বন্ধুত্ব করবে না অথচ যুদ্ধের শান্তি চাইছো, এ তো বেশ জটিল ব্যাপার। আচ্ছা একটা কাজ করো, এরপরে একটাই যুদ্ধ হোক, একটাই যুদ্ধ, সেই যুদ্ধে যারা জিতবে তারাই স্বর্গের রাজা হবে, তারপরে আর কেউ কোনো যুদ্ধ করতে পারবে না। বোঝা গেছে? হ্যাঁ, গেছি তো বটেই, সবাই ঘাড় নাড়ল, কিন্তু জিতবেটা কে? কোন যুদ্ধেই তো কেউ কাউকে হারাতে পারছে না, ফল সমান সমান হয়ে থাকছে। তাহলে ব্রহ্মা বললেন, না, তারও একটা উপায় আছে। মহারাজ রাজি, তিনি খুব বড় বীর, ত্রিভুবনে তাঁর তুল্য বীর আর কেউ নেই, তিনি দেবতা বা দানব যে দলে যোগ দেবেন সেই দল যুদ্ধে জয়ী হবে, এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। তাহলে দেখো রাজিকে তোমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করাতে রাজি করাতে পারো কিনা, তোমাদের মধ্যে কে পারো সেটা দেখো। দৈত্যরা তো শুনে লাফিয়ে উঠলো, দৌড়ে চলে গেল রাজির কাছে। দেবতারা তখনও রওনা হতে পারেননি, আগে দৈত্যরা গেছে। তো রাজি দৈত্যদের মুখে সব শুনলেন, তারা বললেন যে বেশ, আমি তোমাদের পক্ষ নিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই যে তোমাদের হয়ে যুদ্ধ করব, আমার তো কিছু একটা পাওনা হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো হয়, বলুন আপনি কত অর্থ, ধন, ধেনু ইত্যাদি চান বলুন। রাজি বললেন, না 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 না, ওসব আমার যথেষ্ট আছে, ওসব আমি কিছু চাই না, আমি শুধু চাই যুদ্ধে জিতবার পরে আমি হব তোমাদের রাজা। যদি এতে রাজি থাকো তাহলে বলো, আমি তোমাদের হয়েই যুদ্ধ করতে রাজি। দৈত্যরা তো এই প্রস্তাব বেচারীরা কল্পনাও করতে পারেনি। প্রথমে বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল, তারপর বলল, না 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 না, এই শর্ত আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। আরে আপনি যা বলছেন তার মানে হলো দৈত্যদের পরাধীন হয়ে যেতে হবে। সমস্ত দৈত্য সমস্যার একবারে চিৎকার করে উঠল, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, কোনো মূল্যেই আমরা পরাধীন হয়ে যেতে পারবো না। এ তো গেল রাজির সঙ্গে দৈত্যদের কথাবার্তা। এরপর তো বুঝতেই পারছেন দেবতারা যাবেন, কি হবে সেটা আজকে থাক, পরের দিন হবে। আপাতত আমরা চলে যাই প্রণামী তোমারে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রণামী তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন শুরু হচ্ছে প্রণামী তোমারে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রণামী তোমারেতে কি গল্প হচ্ছিল। জোসেফিনের ভাই, তিনি যে বাড়িতে তার শেষ জীবনটা কাটাচ্ছেন সেই বাড়ির যিনি ল্যান্ডলেডি, তিনি শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজিকে দেখেছেন। দেখে তার মনে হয়েছে ইনি ঈশ্বর, ঈশ্বর ছাড়া আর কেউ নন। তো বুঝতেই পারছেন, এইবার জোসেফিন যখন তাকে বলেছেন আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি, তখন তো ভদ্রমহিলার কি অবস্থা। বলে কি, এই মেয়েটা ঈশ্বরকে চেনে? তার পরের প্রস্তাব যেটা, সেটা তো মিসেস ব্লজেটের কাছে একেবারে অবিশ্বাস্য। জোসেফিন বললেন, আপনি তাকে এখানে আসবার জন্য বলুন না। মানে তিনি এখানে আসবেন? মানে আমার এই বাড়িতে আসবেন? জোসেফিন বললেন, হ্যাঁ আসবেন, আপনি একবার বলে দেখুন না। জোসেফিনের ভাই 3 সপ্তাহের মধ্যে মারা গেলেন। তার 3 সপ্তাহের মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল, স্বামীজি চলে এলেন মিসেস ব্লজেটের বাড়িতে। কেমন কেটেছিল মিসেস ব্লজেটের বাড়ির সেই সব দিনগুলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। আগেই বলেছি আপনাদের 92.7 বিগ এফএম এ
এই শরণাগত অনুষ্ঠানে প্রণমী তোমার এই পর্যায়ে মিসেস ব্লজেট স্বামীজিকে একবার ঈশ্বর বলে মেনেছেন। তা কি ভাবছেন, এখন তিনি প্রাণ ভরে স্বামীজির কথা শুনতেন? না, একেবারেই না। আপনারা রাধার কথা ভাবুন, কিংবা মা যশোদার কথা। ওই যে চণ্ডীদাসের পদে আছে না, আমি তোমার কাছ থেকে আর কিচ্ছু চাই না, শুধু তোমার কুশলে কুশল মানি। তুমি ভালো থাকো তাতেই আমার সুখ। তুমি যাতে ভালো থাকো তার ব্যবস্থা করাই হলো আমার পুজো। মা যশোদাও যেমন, বাল গোপাল যাতে ঠিকঠাক থাকে, তার ননির অঙ্গে যেন কোনো আঁচড় না লাগে, শুধু সেইটুকু দেখেন, শুধু সেইটুকু নিয়ে ভাবেন, এটাই তার পুজো। মিসেস ব্লজেটও তাই। আমি আর কিচ্ছু চাই না। এই যে স্বামীজি কথা বলবেন, তার ছাত্ররা সেসব শুনবে। মিসেস ব্লজেট রান্নাঘরে বসে তাদের জন্য মুখরোচক রান্না করছেন, তাতেই তার ঈশ্বর খুশি হবেন, আর ঈশ্বর খুশি হলেই তার তৃপ্তি, এই তার পুজো। ভারী মিষ্টি বর্ণনা করেছেন জোসেফিন। স্বামী যখন স্নান করতে ঢুকতেন, তখন বাথরুমের ভেতর থেকে গম্ভীর গলায় সংস্কৃত স্তোত্র শোনা যেত। তা স্নান সেরে ভিজে এলোমেলো চুলে বেরিয়ে এলেন স্বামীজি। তারপর সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে, না সেখানে কোনো তত্ত্বের কথা নয়, কোনো জ্ঞানের কথা নয়, শুধু হই হই মজার কথা। এ ওর পেছনে লাগা, ও তার পেছনে লাগছে, মানে একেবারে আমাদের জলখাবারের টেবিলে যেমনটা হয় আর কি। যেমন ধরুন, মিসেস ব্লজেট মনে করতেন পুরুষেরা খারাপ হয়। পুরুষদের নানান রকম সব বজ্জাতির গল্প তার ভাঁড়ারে ছিল, সেটা বলতেন। আর স্বামীজি তার পেছনে লাগবার জন্য মেয়েরা যে বজ্জাতিতে আরো এক কাঠি ওপরে, সেই সব বলে মিসেস ব্লজেটকে রাগিয়ে দিতেন। কিংবা রাত্রিরে খাবার সময়, সেদিন হয়তো সন্ধ্যেবেলা কোথাও একটা অসাধারণ বক্তৃতা দিয়েছেন, ফিরে আসার পর খাবার টেবিলে অন্যরা তাই নিয়েই আলোচনা করছে। হঠাৎ স্বামীজি বলে উঠলেন, আমি বুঝতে পেরেছি। সবাই জিজ্ঞেস করলো, কি 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 বুঝতে পেরেছেন স্বামীজি, কি বুঝতে পেরেছেন? স্বামীজি বললেন, মাটি গাঁটনি স্যুপ কেমন করে তৈরি করতে হয়। আসলে ওর মধ্যে যদি একটা বে গাছের পাতা ছেড়ে দেওয়া যায়, তাহলেই স্যুপটা ঠিক ঠিক স্বাদ গন্ধ আসতে পারে। যা, কোথায় কি সব ব্যাপারের মধ্যে ছিলেন তারা, আর সেই সব ভাবনার উৎস যিনি, তিনি নিজের মনকে কোথায় সরিয়ে নিয়েছেন। যদি অনুমতি করেন তো বলি, ভাবুক মানুষদের এইটা স্বভাব, এবং বোধহয় এইটাই ঠিক পথ। কোনো একটা গভীর জায়গায় তারা সর্বক্ষণ নিজেদের আটকে রাখেন না, যাকে বলে রিল্যাক্সেশন। চিন্তার টান টান ভাবটাকে একটু আলগা করে দেন, মাঝে 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 নিজেকে সহজ করে দেন। তাতেই হয়তো মনে মনে তারা টাটকা হয়ে উঠতে পারেন। আজ স্বামী বিবেকানন্দের প্রয়াণের দিন গতকাল গেছে। সেই উপলক্ষে আমরা দু একটা কথা বলবো। গতদিন বলতে পারিনি, রবিবারের শরণাগত তার একটা অন্য ধরন আছে, তার মধ্যে বলা গেল না, কিন্তু আজকে বলবো হে মহাজীবন পর্বে। কিন্তু তার আগে হে মহাজীবনের প্রথম পর্বে আমাদের যা কর্তব্য সেটা করতে হবে, অর্থাৎ গত দিনে যে নারীর কথা আমরা বলেছিলাম তার নামটা আমাদের বলতে হবে। কিন্তু বলবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবনের প্রথম পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর তো সত্যি সত্যি আকাশের সূর্য, আমাদের দেশকে আলোকিত করেছেন নানা দিক থেকে, শুধু সাহিত্য তো নয়। কিন্তু জানেন, আমার মনে হয় একটা বড় ক্ষতি করেছেন। কি বলুন তো? তার আশপাশে যারা প্রতিভা নিয়ে এসেছিলেন, তাদের দিকে আমাদের চোখ তুলে তাকাতে দেননি। তার একটি বড় উদাহরণ এই স্বর্ণকুমারী দেবী, যার কথা বলেছিলাম গতদিনের হে মহাজীবনে। অত প্রতিভা নিয়ে সেই সময় কজন নারী এসেছেন,
কিন্তু ওই তার যা মনোযোগ পাওয়ার কথা ছিল সাহিত্যিক হিসেবে, সমাজ সেবিকা হিসেবে, চিন্তাবিদ হিসেবে, সেই মর্যাদা কি তিনি পেয়েছেন? স্বর্ণকুমারী দেবী, গতদিনে যার কথা বলেছিলাম, তার জন্ম 28শে আগস্ট 1855। তিনি প্রয়াত হন গতদিন, যখন তার কথা বলা হয়েছিল যে দিনে, সেই দিনে 3রা জুলাই 1932। এখন গানের পর হে মহাজীবনের দ্বিতীয় পর্ব। আপনারা সকলেই জানবেন, অন্তত আন্দাজ তো করতেই পারবেন। তবু জিজ্ঞেস করব না, কারণ কথা বলবো না, শুধু একটি লেখা থেকে পড়ে শোনাবো। বলতে হবে কার লেখা, কিন্তু গানের পর। মহাজীবন দ্বিতীয় পর্ব। একজনের রচনা থেকে পাঠ করছি, বলতে হবে কার রচনা, বা আগামীকাল আমি বলে দেব কার রচনা। তোমাদের কি বাইবেলের সেই কথা স্মরণ নাই? যদি তুমি তোমার ভ্রাতাকে, যাহাকে তুমি দেখিয়াছ, ভালো না বাসিতে পারো, তবে যে ঈশ্বরকে কখনো দেখো নাই তাহাকে কি করিয়া ভালোবাসিবে? যদি তাহাকে দেবভাবাপন্ন মনুষ্যের মুখে না দেখিতে পারো, তবে তাহাকে মেঘে অথবা অন্য কোনো জড় পদার্থে অথবা তোমার নিজ মস্তিষ্কের কল্পিত গল্পে কি করিয়া দেখিবে? যেদিন হইতে তোমরা সকল নরনারীতে ঈশ্বর দেখিতে থাকিবে, সেই দিন হইতে আমি তোমাদিগকে ধার্মিক বলিব। তখনই তোমরা বুঝিবে, ডান গালে চড় কেহ মারিলে তাহার দিকে বাঁ গাল ফিরানোর অর্থ কি। যখন তুমি মানুষকে ঈশ্বর রূপে দেখিবে, তখন সকল বস্তু, এমনকি ব্যাঘ্র পর্যন্ত তোমার নিকট আসিলে তাহাকে স্বাগত জানাইবে। যাহা কিছু তোমার নিকট আসে, সবই সেই অনন্ত আনন্দময় প্রভু নানা রূপে আসিতেছেন। তিনি আমাদের পিতা মাতা বন্ধু, আমাদের আত্মাই আমাদের সঙ্গে খেলা করিতেছেন। ভগবানকে পিতা বলা অপেক্ষা উচ্চতর ভাব আছে। তাহাকে সাধকেরা মাতা বলিয়া থাকেন। তাহা অপেক্ষাও পবিত্রতর ভাব আছে, তাহাকে প্রিয় সখা বলা। তাহা অপেক্ষাও শ্রেষ্ঠ ভাব, তাহাকে আমার প্রেমাস্পদ বলা। ইহার কারণ এই, প্রেম ও প্রেমাস্পদে কিছু প্রভেদ না দেখাই সর্বোচ্চ ভাব। তোমাদের সেই প্রাচীন পারস্য দেশীয় গল্পের কথা স্মরণ থাকিতে পারে। একজন প্রেমিক আসিয়া তাহার প্রেমাস্পদের ঘরের দরজায় আঘাত করিলেন। প্রশ্ন জিজ্ঞাসিত হইল, কে? তিনি বলিলেন, আমি। দ্বার খুলিল না। দ্বিতীয়বার তিনি আসিয়া বলিলেন, আমি আসিয়াছি, কিন্তু দ্বার খুলিল না। তৃতীয়বার তিনি আসিলেন, আবার জিজ্ঞাসিত হইল, কে? তখন তিনি বলিলেন, প্রিয়, আমি তুমি। তখন দ্বার উদ্ঘাটিত হইল। ভগবান এবং আমাদের মধ্যেও তেমনি। তুমি সকলেতে, তুমি সবকিছু। প্রত্যেক নরনারী সেই প্রত্যক্ষ জীবন্ত আনন্দময় ঈশ্বরের রূপ। শেষ হল হে মহাজীবন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর দেবার জন্য সৌমিত্র বসু ফিরে আসবে গানের পর। ফিরে এলো সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। এখন যে চিঠিটি পড়ব, সেই চিঠিটিও স্বামীজি সম্পর্কে, বা বলা ভালো স্বামীজিকে নিয়ে আমাদের যে প্রণমী তোমারে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্পর্কে। মনে হলো আজকের দিনে এই চিঠিটি পড়াই সবচেয়ে ভালো হবে। পড়ি। শরণাগতর প্রণমী তোমারে বিভাগে স্বামীজির কথা নিত্য নব নব রূপে প্রাণে সুখের পরশ জাগায়। অনেক জানা বিবেকানন্দের কথা প্রিয়বর সৌমিত্রবাবুর ভাষণে যেন কত অজানা এক বিবেকানন্দকে উপস্থাপিত করে আমাদের সামনে।
ভারতের সনাতন ধর্মের আধ্যাত্মিক ভিত্তি সম্পর্কে বিশ্ববাসী ছিল অন্ধকারে। সে তাস্যতর উপনিষদের সেই আহ্বান, শৃণ্বন্তুই বিশ্বে অমৃতস্য পুত্রা বেদামেতং পুরুষং মহান্তম ত্বমেব বিদিত্বাতি মৃতো যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। হে অমৃতের পুত্র বিশ্বজন, তোমরা শোনো, আমি সেই মহান্ত পুরুষকে জেনেছি। তাকে জেনেই মৃত্যুকে লঙ্ঘন করতে পারো তোমরা, আর কোনো পথ নেই। বিশ্বে বস্তুবাদী ধর্মের জগৎ এই সম্পূর্ণ অনন্তর চিন্তা যা মানুষের চোখ খুলে দিতে পারে। বিবেকানন্দই সেই মহৎ কাজ সম্পন্ন করেছেন আপন যোগ্যতায়। অবাক হতে হয় যখন শুনি এই কপোর্দকশূন্য সন্ন্যাসী বিশ্ব ধর্ম সম্মেলনের বিজয় মুকুট পরে সারা বিশ্ব পরিভ্রমণ করছেন, আর তার বুদ্ধিদীপ্ত যুক্তিসম্মত বক্তৃতায় অগণিত মানুষ আশ্চর্য হয়ে উপলব্ধি করছেন মানব ধর্মের আকর ভারতবর্ষের এমন উন্নত মনস্ক ধর্মচিন্তার ভিত্তিকে। মেধাবী স্বামীজি নিজের দেশকে এত ভালোবাসতেন যে ভারতকে বিশ্বের দরজায় দাঁড় করিয়ে দিতে তিনি সনাতন ধর্মের প্রচারের কথা ভাবলেন, যা এত যুগের সমৃদ্ধ এক বিশ্বাসী মহামুনি ঋষিরা ভাবেননি। কারণ সর্বজীবে ঈশ্বরের আবাস, এই অতি আধুনিক ভাবধারার ধর্ম কিন্তু এই কথা সারা জগতে জানানোর কথা কখনো ভাবেনি। কিন্তু স্বামীজি ভাবলেন, কারণ তিনি বুঝেছিলেন এই মানবতার কথা বিশ্ব জানলে জীবনের প্রকৃত অর্থ বুঝবে ও ভারতের সম্মান বিশ্বে তাকে শ্রেষ্ঠ আসন দেবে। তিনি লক্ষ্য করেন বৌদ্ধ বা খ্রিস্টান ধর্ম মিশনের দ্বারা বিশ্বে তাদের কথা প্রচার করে। এই মিশনারি চিন্তাকে সনাতন ধর্মের মানব সেবামূলক ধর্মের প্রচারে ব্যবহার করলেন। তিনি বিদেশে বসেই পরিকল্পনা করলেন মঠ ও মিশন তৈরির কথা, যেখানে তরুণ সম্প্রদায় সনাতন ভাবধারায় দীক্ষিত হয়ে দেশে বিদেশে কোণে কোণে মানব সেবাই যে ঈশ্বর সেবা এই মূল কথা প্রচার করবে এবং গীতা বেদ উপনিষদ অধ্যয়নে দিব্য জ্ঞান সম্পন্ন হয়ে সন্ন্যাসীরা বিজ্ঞান অধ্যয়ন করবে, কারণ বিজ্ঞান মনকে যুক্তিবাদী ও পরিশীলিত করে তোলে। বিবেকানন্দ এই আন্দোলন শুরু করলেন তার গুরুদেব শ্রীরামকৃষ্ণের ভাবধারায় দীক্ষিত হয়ে। আসলে ঠাকুর শিখিয়েছিলেন সব ধর্মই ঈশ্বরে পৌঁছানোর এক এক পথ। সনাতন ধর্ম এতটাই উদার যে সে এই কথাটাই শেখায়, লাইফ ইজ আ মিশন, লাইফ ইজ আ ডিউটি। এই সত্য উপলব্ধি করেই অভিনব রামকৃষ্ণ মিশন তৈরি করে তিনি হিন্দু ভাবধারাকে বিশ্বে ছড়িয়ে দিলেন। গীতার নিষ্কাম কর্মের নির্দেশের সঙ্গে তিনি জুড়লেন রাজসিকতা। এই রাজসিকতাই নিষ্কাম কর্মের শক্তি যোগাবে, এই ছিল তার স্থির বিশ্বাস। অর্থাৎ যুব শক্তি হল রাজসিক শক্তিতে উদ্বুদ্ধ নিষ্কাম কর্মীর দল। বিবেকানন্দের বিশ্বাস চিন্তা সবই আজ রামকৃষ্ণ মিশনের জীব সেবার মহাকর্মে প্রতিফলিত। ব্রহ্ম চির অজানা, কিন্তু তাকে যিনি জেনেছেন তার কাছে এই বিশ্বে সবই ব্রহ্মের অংশ। সে অর্থে তার কাছে ব্রহ্ম চির জানা। তাই রবীন্দ্রনাথের ভাষায় স্বামীজির উদ্দেশ্যে বলি, চির অজানার চিরজানা বাণী এনেছে বহিয়া প্রাণে। চেষ্টা করেছি আপনার বিশ্লেষণে পাওয়া স্বামীজিকে নিজের ভাবনার আলোয় আলোকিত করতে। সৌমিত্রবাবু, যদি আমার এই ক্ষুদ্র উপলব্ধিটি সবাইকে পড়ে শোনান তো ভারী ভালো লাগবে। লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। আমি আপনাদের সৌমিত্র বসু। এইবার বাইরে দূরে শুরু হচ্ছে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। জম্মুতে পৌঁছলো ট্রেন। এবার রাতটা এখানে কাটিয়ে কাল ভোরবেলা অমরনাথ যাত্রা। থাকবেন কোথায়? একটা কথা মনে রাখা ভালো, কাশ্মীরে কিন্তু হোটেল টোটেলে বেশ কড়াকড়ি। যে কোনো জায়গায় ঢুকে পড়া যাবে না, তার জন্য প্রচুর জেরা এবং
কাগজপত্র পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তো হোটেল আছে প্রচুর, এই কলকাতা থেকে বা আপনার জায়গা থেকে অনলাইনে বুকিং করে যাওয়া যায়। আর আছে যাত্রী নিবাস, কিন্তু সেখানে তো আর হোটেলের মতো আরাম পাবেন না। যাক, রাত কাটিয়ে ভোরবেলা তাহলে বাস ধরা যাক। বাসে করে প্রথমে যাব পহেলগাঁওয়ের দিকে। পহেলগাঁও অবশ্য এখান থেকে বেশ কিছুটা দূর, প্রায় 12 ঘন্টার মতো সময় লাগবে। সিটে গা এলিয়ে দিয়ে দেখুন পাহাড় ঘেরা পথ ধরে এগিয়ে চলেছে আপনার বাস। রাস্তা ঝকঝকে পরিষ্কার, কোনো খানাখন্দ নেই। দুপাশে গাছে ঢাকা পাহাড় দেখতে দেখতে যদি একটু চোখ লেগে আসে, না হয় এলো। ফিরে আসবো গানের পর। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে এসেছে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়টি বলতে। আপনি পহেলগাঁও যাচ্ছেন, যেতে যেতে যদি বাসে একটু চোখ জড়িয়ে আসে তাহলে আপনাকে দোষ দিতে পারবো না। ট্রেনে 12 ঘন্টা ধরে চলা সত্যিই বেশ কষ্টকর, তার উপরে এই ভোরবেলা উঠে তৈরি হওয়া। এই তো দেখতে দেখতে চলে এসেছি পহেলগাঁও। পাহাড় জঙ্গল তো আছেই, সেই সঙ্গে কেশর ফুলিয়ে ফুলিয়ে বয়ে চলেছে এক নদী, লিডার নদী। এখানে একটু নামবেন তো, নদীর ধারে চলে যান, পাথরের ওপরে একটু বসে থাকুন। যদি একা যান তাহলে দেখবেন জলের ধারে বসে থাকতে থাকতে কেমন ঘোর লেগে যাচ্ছে, মনে হচ্ছে এখানেই অনন্তকাল থেকে যাই। তবে খুব ঠান্ডা কিন্তু লিডারের জল, একেবারে বরফ গোলা, সে কথাটা আগেই বলে রাখছি। চল উঠে পড়া যাক, আবার যাত্রা। এক পাশে নদী, অন্য পাশে পাহাড়, মাঝখান দিয়ে চমৎকার মসৃণ রাস্তা ধরে চলেছে গাড়ি। জম্মু থেকে পহেলগাঁওয়ের দূরত্ব 250 কিলোমিটারের মতো। বুঝতেই পারছেন পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। এবার থাকবেন কোথায়? চেকপোস্টের নজর পেরিয়ে এগিয়ে যান, দেখুন পরপর তাঁবু সাজানো আছে, সেখানেও থেকে যেতে পারেন। একটা কথা আগে বারবার বলেছি, এখনো বলছি, এখানে মানে গোটা কাশ্মীর জুড়েই কিন্তু চোখ কান খাড়া করে পাহারা দিচ্ছে সেনাবাহিনী। যাই হোক, আপনার সেদিকে তাকাবার দরকার কি? আপনি একটু বেরোলেন শহরের মধ্যে, একটু বাজারটা দেখলেন, কিন্তু দেখতে দেখতেই হঠাৎ তাকিয়ে দেখবেন জিপের উপরে অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন কোন জওয়ান। তাদের নাকের ডগা দিয়ে অবশ্য সাধারণ মানুষ ঘুরছে ফিরছে, বাজার হাট করছে, জীবন তার নিজস্ব ছন্দে চলেছে। রাতে থাকতে হবে তাঁবুতে। তাঁবু মানে এমনি সাধারণ তাঁবু, আম জনতার জন্য। তবে ওই জম্বুর যাত্রী নিবাসের মতো নয়, এখানে ওরা আপনাকে বিছানা, বালিশ, লেপ সবটাই দিয়ে দেবে। না দিলে তো মরে যাওয়ার দশা হতো। পহেলগাঁওয়ে প্রচন্ড ঠান্ডা। সন্ধেবেলা যে একটু শহর দেখতে বেরোবেন, একেবারে বর্মচর্ম পরে বেরোবেন, কিন্তু নইলে হাড়ের মধ্যে দিয়ে ছুরি চালিয়ে দেবে। তবে আলাদা করে দেখবার কিছু নেই, জানেন, যেমন সব ছোট শহর হয় আর কি। রাস্তার ধারে ধারে প্রচুর দোকান, প্রচুরতম লোক ভিড় করে কিনছে সেই দোকান থেকে জিনিসপত্র। বরং আমি বলবো একটু ঘুরে টুরে এসে তাড়াতাড়ি তাঁবুতে ফিরে শুয়ে পড়ুন, কাল ভোরবেলা উঠতে হবে তো। ভোরবেলা থেকে শুরু হলো যাত্রা। কি ভাবছেন এবারে সোজা অমরনাথ? না, এখন আমরা যাব চন্দনবাড়ি বলে একটা জায়গায়। বেশি না, এটা 15 কিলোমিটারের মতো রাস্তা, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। তবে পথটা ভালো করে দেখে রাখুন, দূর থেকে মনে হবে পাহাড়ের ভেতরে ঢুকে যাচ্ছেন আপনি। আর যখন সত্যি সত্যি সেই পথে গাড়ি ঢুকলো, আরে পাহাড়ের পেটের ভেতরে কি করে হবে, এটাও তো একটা রাস্তা। কিন্তু না, রাস্তা নিয়ে আর কথা বলবার সময় নেই, শরণাগত এবার শেষ করতে হবে। শেষ করবার আগে মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি লিখবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র।
SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্রে প্রত্যেক দিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসুকে দেখতে পাবেন আপনাদের সঙ্গে গল্প করতে। তাহলে আজকে এই পর্যন্ত, বিদায়। সারাটা দিন ঝাঁপিয়ে পড়ছে আমাদের উপর সারাদিনের কাজকর্ম। খুব ভালো থাকুন, ভালোভাবে দিনটা কাটুক, শুধু আপনার না, সবাইকার। নমস্কার। তরি সময় যেন হয় রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার, সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি। যে গান কানে যায় না শোনা, সে গান যেথায় নিত্য বাজে, প্রাণের বিনা নিয়ে যাব সেই অতলের সভা মাঝে। চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে, নীরব যিনি তাহার পায়ে নীরব বীণা দিবধরি। শুরু হচ্ছে